তাতে নির্বাচনের ব্যাপারটা একেবারেই ছিল না। ছিল যে রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থানটা কোথায়, রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কোথায়। আমরা স্বাগত জানাচ্ছি বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজকে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে থাকবো, তার কাছ থেকে তার রাজনীতি, বিএনপি রাজনীতি, ভবিষ্যৎ, অতীত, বর্তমান নিয়ে কথা বলবো। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার সঙ্গে অনেক দিন পরে আমার কথা হচ্ছে, এই জন্য আমি খুব আনন্দ বোধ করছি, খুব খুশি খুশি লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি প্রথমেই আপনার কাছে একটু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা একটু জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছেন, নিজের ও দলের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আসলে এই মুহূর্তে? বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুব একটা সুস্থ নেই, এবং আপনারা জানেন যে তিনি মামলায় আপনার তাকে সাজা দেওয়ার পর থেকে তিনি প্রায় 1 বছর কারাগারে ছিলেন, সলিটারি কনফাইনমেন্ট বলা যেতে পারে। সেখানে তার অসুখ আবার বেড়ে গিয়েছিল। পরে তাকে হাসপাতালে আনার পরে প্রায় 1 বছর তিনি আপনার হাসপাতালে ছিলেন, কিন্তু তার যে অসুখ, সেই অসুখগুলোর খুব ভালো চিকিৎসা সম্ভব হয়নি, এই কারণে যে সেই অসুখটার বেশিরভাগ চিকিৎসাই আপনার প্রয়োজন একটা অ্যাডভান্স সেন্টারের। এবং দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনার আমাদের পিজিতে যে হাসপাতাল ছিলেন, সেখানে সে অ্যাডভান্স ট্রিটমেন্ট পক্ষে নেওয়া সম্ভব হচ্ছিল না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি দেশে ফিরছেন বা ফিরবেন, মানে কবে, এরকম কোন পরিকল্পনা কি আপনারা জানেন কিনা বা আপনি জানেন কিনা যে এরকম কোন পরিকল্পনা রয়েছে জনাব তারেক রহমানের দেশে ফেরার? তারেক রহমান সাহেবের দেশে ফেরা তো আপনার সরকারই বন্ধ করে দিয়েছেন। তার এখানে যে সমস্ত মামলাগুলোতে তারা একতরফা রায় দিয়ে দিয়েছেন, সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড এবং তার অন্যান্য মামলাগুলোকে প্রায় 36-37টা মামলাকে তারা নিয়ে গেছেন। মামলা আরো অন্য মামলাতে সাজা হয়েছে। সুতরাং এই মুহূর্তে তার দেশে ফিরে আসাটা, এটা পার্টি দলই মনে করছে না যে এটা খুব নিরাপদ হবে, এবং দলের সার্বিক নেতৃত্বের ক্ষেত্রে আবার একটা সংকট সৃষ্টি হবে, যে কারণে তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে দেশে ফিরে আসার ব্যাপারে পার্টি খুব ইতিবাচক মনোভাব রাখছে না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজনৈতিকভাবে বিএনপি কি এখন একটু দুর্বল? অনেকেই বলছেন মহাসচিব হিসাবে আপনি নেতৃত্ব দিতে, আমার শব্দটা বলতে খারাপ লাগছে যে, কিন্তু অনেকে বলছেন যে মহাসচিব হিসেবে আপনি নেতৃত্ব দিতে একটু ব্যর্থ হয়েছেন। এই বিষয়টা সম্পর্কে কি আপনি একটু বলবেন যে রাজনৈতিকভাবে বিএনপি এখন দুর্বল কিনা, আপনার নেতৃত্বে বিএনপি আসলে ঠিক পথে? বিষয়টা হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থানটা কোথায়, রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কোথায় হিসাবে আমরা দেখছি যে এখানকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনার পুরোপুরি ভাবে তাদের একেবারে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, রাজনৈতিক নেতাদেরকে বিরাজনীতিকে নিয়ে যাওয়া, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেওয়া হয়েছে। আমাদের দলের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, 1 লক্ষের উপরে মামলা, এবং একই সঙ্গে আমাদের 500-এর উপরে নেতা। স্বাভাবিকভাবেই এখানে যারা আমরা দায়িত্বে রয়েছি, কাজ করছি, আমাদের পক্ষে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনারা খুব ভালো করে জানেন যে এখন আমাদের শীর্ষ নেতা বেগম আমি দুঃখিত, আপনার বেগম খালেদা জিয়া সহ একেবারে আপনার নিম্ন পর্যায়ের নেতা যারা আছেন, তারা কেউই কমপক্ষে 20টা, 25টা, 50টা, 100টার কম মামলা তাদের নেই, এবং সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিন করে তাদেরকে কোর্টে যেতে হয়। অনেকে আপনার নিঃস্ব হয়ে গেছেন অর্থনৈতিক দিক থেকে, অনেকে আপনার পঙ্গু হয়েছেন। এই একটা প্রেক্ষিতে এখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, আপনারা বাইরে থেকে যারা আপনার গণতান্ত্রিক দেশে বাস করছেন, তারা যেটা আশা করেন সেটা কতটুকু সম্ভব, সেটা অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে। এখানে আরেকটি বিষয় খুব জরুরি, সেটাই বলছি যে এখানে আপনারা যেভাবে চিন্তা করতে অভ্যস্ত, গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চিন্তা করতে অভ্যস্ত, সেই পরিবেশটা এখানে নেই। এখানে সম্পূর্ণভাবে একটা ডিক্টেটোরিয়াল, একটা কর্তৃত্ববাদী সরকার আছে। আমরা এইখানে যারা কাজ করছি, গণমাধ্যম বলুন, আমরা বিরোধী দল বলুন, বা এখানকার আপনার সিভিল সোসাইটি বলুন,
কেউই কিন্তু এখানে কথা বলতে পারছে না, কাজও করতে পারছে না। সেই অবস্থার না প্রেক্ষিতে সেইটা বাংলাদেশকে সেইভাবে দেখলে আপনার মনে হয় যে না, আপনার সঠিক একটা পর্যালোচনা করা সম্ভব হবে না। সেইটা ঠিকই আছে, কিন্তু একটি বক্তব্য এরকম আছে যে বিএনপির সিনিয়র নেতারা সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকছেন। মানে তারা আসলে যেটিকে আমাদের এই অঞ্চলের, এই ভূখণ্ডের, এই দেশে সক্রিয় রাজনীতি বলে, সেই সক্রিয় রাজনীতি তারা আসলে নাই। এই ব্যাপারটি কি ঠিক? সক্রিয় সিনিয়র নেতারা সক্রিয় আসলে রাজনীতি বলতে কি, সক্রিয় রাজনীতি বলতে এই ভূখণ্ডে কি বোঝে সেটা একটু জানতে চাই আমরা। কারণ এখানে আমি বলি সক্রিয় মিছিল, রাজনীতি হচ্ছে মিছিল, মিটিং, জনসংযোগ। হ্যাঁ, মিটিং মিছিল জনসংযোগ তো অনেক অনেক আগে থেকেই তো নিষিদ্ধ করা হয়েছে। আপনার কোভিড শুরু হওয়ার আগে থেকেই আপনার এগুলো প্রায় নিষিদ্ধ বলা যেতে পারে, এবং কোভিড হওয়ার পর থেকে তো আইন করে নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে রাইট। সিনিয়র নেতাই বলুন আর জুনিয়র নেতাই বলুন, কারো পক্ষেই কিন্তু আপনার ওই মিটিং মিছিল করা সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে, ওকে, আপনি মিটিং মিছিল করতে গেলেই আপনাকে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে গুলি করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে, রাতে বাসায় গিয়ে আপনার তার বাড়ি তছনছ করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে না পেলে আপনার তার ভাই বোনদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাবা মাকে তুলে নেওয়া হচ্ছে। এই অবস্থাটা ঠিক আপনিও জানেন যে এই দেশের যে অবস্থা চলছে, এই দেশে স্বাভাবিক সুস্থ গণতান্ত্রিক রাজনীতি চর্চা করা যে কত কত দুরূহ একটা ব্যাপার। এটা আমার মনে হয় যারা আপনার গণতান্ত্রিক দেশগুলোতে বাস করছেন সেইভাবে বোধহয় তাদের পক্ষে অনুধাবন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আপনি সুন্দর ব্যাখ্যা করেছেন, কিন্তু বিএনপির ভিতরেও নানা রকম দুর্বলতা, অন্তর্গতের কথা আমরা শুনে থাকি। অনেকে এরকমও বলে থাকেন যে বিএনপির ভিতরে সরকারের বা আওয়ামী লীগের চর রয়েছে, যে চর আপনারা কি এরকম কাউকে চিহ্নিত করতে পেরেছেন যারা হচ্ছে এই ধরনের কথা যারা বলেন, আমার মনে হয় না যে তারা কোনো দায়িত্বশীল জায়গা থেকে বলেন, এবং তারা দলের জন্য বা দেশের জন্য বা গণতন্ত্রের জন্য কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলেও আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে যারা এই ধরনের কথাগুলো বলছেন তারাই আপনার কিছুটা সমস্যার মধ্যে আছেন মানসিকভাবে। এই বিষয়টাকে আপনাকে অনুধাবন করে দলকে ঐক্যবদ্ধ রাখা, যে মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা, গণতন্ত্রের মুক্তির জন্য অন্যান্য গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে এক করা এবং এক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। আমরা চেষ্টা করছি প্রথম থেকেই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আপনার কারাগারে যান, তার আগে তিনি পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছিলেন যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। যারই ধারাবাহিকতায় আমরা গণফোরাম, নাগরিক ঐক্যজোট, জাসদ এবং আপনার আমাদের অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা ঐক্য ফ্রন্ট তৈরি করেছি। আমরা 20 দল তো ছিলই, সবগুলো মিলিয়ে আমরা একখানে এসে, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা বিরল ঘটনা। আমরা 18 যে আপনার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই আসমরব এবং মাহমুদুর রহমান মান্নার কে নিয়ে আপনি যে জোট করেছেন বা আপনারা যে জোট করেছেন সেটি আসলে ভুল ছিল। এটি আসলে জোট করার থেকে আরো বেশি যেটি করেছে সেটি হচ্ছে যে 20 দলের বিভিন্ন দলের সাথে আপনাদের বিএনপির দূরত্ব তৈরি হয়েছে এবং বিএনপি কার্যত দুর্বল হয়েছে জোটটি করার ফলে। এবং একেবারেই সঠিক নয়। সমস্যা হচ্ছে যে বিএনপি দুর্বল হচ্ছে, এই ধারণাটাই তো ভুল। আমি তো মনে করি বিএনপি আগের চাইতে অনেক আপনার সবল হয়েছে, অনেক দৃঢ় হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন এই ধরনের কর্তৃত্ববাদী সরকার বা আপনার কোন এই ধরনের ফ্যাসিস্ট সরকার আসে বা আপনার অটোক্রেটিক গভর্নমেন্ট আসে, তখন প্রধান বিরোধী দলগুলো ভেঙে যায়, নেতারা অন্যান্য গিয়ে সরকারের সঙ্গে যোগ দেন। পর্যন্ত এই 12-13 বছর হয়েছে, 14 বছর হচ্ছে, একজন নেতাও কিন্তু আমাদের দল ছেড়ে অন্য দল আওয়ামী লীগে গিয়ে যোগ দেন, সরকারের সঙ্গে হাত মেলাননি। এটা একটা, আমি মনে করি যে গণতন্ত্রের জন্য একটা খুব বড় রকমের একটা অ্যাচিভমেন্ট, এবং সেইখানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা বিএনপিতে আমাদের যারা শীর্ষ নেতা আছেন, যারা আপনার জাতীয় স্থায়ী কমিটির সদস্য আছেন, অন্যান্য সদস্য যারা আছেন, এখানে ঐক্যবদ্ধ হয়েই কিন্তু সমস্ত কাজ করা হচ্ছে।
আমি এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই যে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছিলেন আপনি, কিন্তু আপনি শপথ নেন নাই। সেই সিদ্ধান্তটা কি সঠিক ছিল? মানে সেই সিদ্ধান্ত যদি সঠিক থাকে তাহলে বিএনপির যা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত তা বিএনপির অন্য দুইজনের জন্য মানে অঠিক সিদ্ধান্ত বা ঠিক সিদ্ধান্ত কেমনে হয়? কারণ আমরা দেখেছি যে বিএনপির দুইজন সংসদ সদস্য যিনি আছেন। আমি আপনার প্রশ্নটার আমি উত্তর দেই। বাংলাদেশে আপনি যদি ওই টিপিক্যাল প্রচলিত ধারণাগুলো নিয়ে এখানে আপনি বিশ্লেষণ করেন তাহলে বোধহয় সঠিক হবে না। এখানে আমরা বিরোধী দল যে সিদ্ধান্তটা নিয়েছি, আমাদের সামনে প্রধান যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এত কিছুর পরেও একটা প্রসেসের মধ্যে, গণতান্ত্রিক একটা প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করা, ন্যূনতম যেটুকু সুযোগ পাওয়া যায় সেটুকু সুযোগ নিয়ে পার্লামেন্টে কিছু কথা বলার চেষ্টা করা, অর্থাৎ এটাকেও আন্দোলনের একটা বড় অংশ হিসাবে নিয়ে কাজ করার চেষ্টা করা। আর আমি যে আপনার যোগ দেইনি, এটার মূল কারণটা ছিল যে আমাদের এটা সঠিক হোক বেঠিক হোক যেটাই হোক, আমাদের দলের একটা বিরাট অংশ নেতা কর্মী তারা এই নির্বাচনটাকে মেনেই নিতে পারছিলেন না। সেইখানে আমি মহাসচিবের দায়িত্ব পালন করে যদি আজকে সেই পার্লামেন্টে আমি যাই তাহলে দল আমার বিভক্তির সম্ভাবনা ছিল। ওই বিভক্তিকে এড়ানোর জন্য এবং দলকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমাদের দলের নেতার সিদ্ধান্তেই আমি সেখানে যাই। আচ্ছা, আপনাদের দলীয় সিদ্ধান্তে আপনি সেখানে যাননি, সেটি যদি আমরা মেনে নিলেও সেটি নিয়ে আমি তখন বলেছি সেটা আমি কিন্তু ওই সময় আমরা সেই কথাই বলি, কিন্তু এইটি আসলে আমি অনেক সময় মিলাতে পারি না, মানে যা নেতার জন্য সঠিক নয় তা ফলোয়ারের জন্য। তাতে নির্বাচনের ব্যাপারটা একেবারেই ছিল না, ছিল যে স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠা করা। এই আন্দোলন করার জন্যই কিন্তু আমরা 20 দলীয় জোট গঠন করা হয়েছিল। এমনি কি জামায়াতে ইসলামের সাথে যে আপনাদের জোটটা বা যেটাকে আমরা 4 দলীয় জোট, পরে যেটাকে আমরা 20 দলীয়, সেইটা কি নির্বাচন কেন্দ্রিকৃত, মানে আদর্শগত মিল থেকে? জামায়াতে ইসলামের সঙ্গে যে জোট ছিল প্রথমে 4 দলীয় জোট যেটা ছিল সেটা আপনার একদিকে ছিল গণতন্ত্র উদ্ধার, আরেকদিকে পরে সেটা নির্বাচনী জোট হয়েছিল। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা সবসময় কনফিউজ করছি। এখানে প্রধান উদ্দেশ্যটা কি? যে গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, নির্বাচনের একটা অবস্থা তৈরি করা। আমি নির্বাচনী পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে আর নির্বাচনী জোটটা সক্ষম না হন, তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি থাকবেন তিনি নেক্সট কাউন্সিল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এখানে যারা প্রশ্ন করেন যেটা পারা যেত তারা তো গণতন্ত্রে বিশ্বাসই করেন না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যারা এই কথা বলছেন যে বিএনপি আপনার প্রশ্নটা হচ্ছে যে দুর্বল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি তাদের এখানে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে একটা কালচার গ্রো করেছে। এই কালচারটা হচ্ছে কি আপনার এমন একটা আন্দোলন বলেন আর যাই বলেন, একটা ভায়োলেন্সের একটা মানে একটা পেছনের দিকে কিছু ইতিহাস ছিল, যেগুলোকে আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের সমস্ত পার্টির যে ক্ষতি হয়েছে সবকিছু নিয়ে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে ওই ধরনের ভায়োলেন্স আমরা কোনোদিন যেন না ঘটে, যেটা সরকার সুযোগ পায় সেই ধরনের কোনো কার্যক্রমে আমরা যেতে চাই না। এগুলো হচ্ছে বাস্তবতা এবং এটা আপনার সমস্ত আলোচনার মাধ্যমেই আসছে। এখন কিন্তু আপনাকে গণতন্ত্রের জন্য ভিন্নভাবে চিন্তা করতে হবে। কারণ সারা পৃথিবীতে একটা প্রবণতা আপনি লক্ষ্য করেছেন যে এখানে কর্তৃত্ববাদী সরকারগুলো আরো শক্তিশালী হচ্ছে এবং গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে তারা আপনার চাপের মধ্যে পড়ছে। এটা শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে। আজকে পার্শ্ববর্তী ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আপনি অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, ইভেন আমেরিকাতে সেফ খান তার আপনার চাকরি চলে গেছে, আবার আরেকজন আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির আরেকজন শিক্ষকের চাকরি চলে গেছে। দিস ইজ দ্য সিচুয়েশন হিয়ার। আপনার ডিজিটাল সিকিউরিটি